Hello, everyone. Welcome to the first episode of the SFB podcast. We were overwhelmed by the response we got from the group. আজকে টাইম লিমিটেড থাকায় হয়তো সবগুলো কোশ্চেন নিতে পারবো না, but we can ensure that we'll take the questions in the future episodes. So let's start. আমি আরাফ, আমার সাথে আজকের এপিসোডে থাকছে শিহাব, আনান আর রাফিদ। তো কি অবস্থা তোমাদের? এই তো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আশেপাশে করোনা আসে নাই, তো এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। আমারও সেম চলতেছে, বোরিং দিনকাল আর কি। আলহামদুলিল্লাহ বাসায় আছি, সবসময় একটু বোরিং, বাট ফ্যামিলির সাথে আছি, ভালোই লাগতেছে আর কি। Boring, but at least now we have something to look forward to. Premier League is starting. হ্যাঁ, ট্রু। আই হোপ আবার So if you look at the questions, প্রথম question আমরা কোনটা নিতে পারি? there's a question about Wolverhampton. Nahian Wasi করছিল যে he wanted us to talk about Wolverhampton's sudden rise from ash this year. So তোদের কি মত? Wolves কি এই সিজনে অ্যাশ থেকে রাইজ করছে নাকি তাদের গ্র্যাজুয়ালি বিল্ড আপটা হয়েছে? আচ্ছা, আমি তাহলে স্টার্ট করি। ইন মাই অপিনিয়ন, উলভস এর রাইজটাকে খুব বেশি সাডেন বলা যায় না অ্যাকচুয়ালি, কারণ ওরা এই সিজনেও কিন্তু ইউরোপা খেলতেছে। দ্যাট মিনস ওরা আগের সিজন অনেক বেশি ভালো খেলছে, আর ওদের এত ভালো সাকসেসের পিছনে আমি হয়তো ওদের ট্রান্সফার পলিসিটাকে আই গেস ওদের অনেক ভালো ছিল, কারণ ওরা মোটিনহো, তারপর হিমেনেজ, এরকম কিছু প্লেয়ার ওরা খুব অল্প দামে কিনে ফেলতে পারছিল, এবং ওরা তাদের হয়ে অনেক ভালো পারফর্ম করতেছে। আমি এইটাকেই বেশি দিব। আর তাছাড়া ওদের কোচের, ওদের ম্যানেজারের ভূমিকা অনেক ছিল। আর কে তাছাড়া হইতেছে ওদের কি বলে যে ফুল ব্যাক সাইনিং করছে, এটা খুব ভালো ছিল। জনি খুব ভালো পারফর্ম করছে। সো অ্যাকচুয়ালি ওরা লাস্ট সিজন থেকে অনেক ভালো খেলতেছিল, ওদের ট্যাকটিক্স অনেক ভালো ছিল। সো ওভারঅল ওরা সাডেন রাইজ না আসলে। এখানে নুনো গোমেজও কিছু, এটা যে আসলে ওয়ান সিজন ওয়ান্ডার বা ওরা যে একটা জাস্ট মানে কন্টিনিউ করবে না ফ্লোটা, এটা আসলে বোঝা যায় যে ওরা এখন ট্রান্সফার মার্কেটে ইয়াংস্টারদের দিকে বেশি ফোকাস করতেছে। রিসেন্টলি মোস্ট প্রবাবলি পোডেন্সকে সাইন করছে এই উইন্টার ট্রান্সফারে। সো ওদের আসলে ট্রান্সফার পলিসিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাস আমার একটা পার্সোনালি যেটা মনে হয়, এই যে নুনো গোমেজ নিজে পর্তুগিজ, প্লাস টিমে অনেকগুলো পর্তুগিজ প্লেয়ার খেলায়। সো মোস্ট প্রবাবলি কেমিস্ট্রিটা এদের ভিতরে একটু বেশি ভালো। সো আই গেস হ্যাঁ, ওলভস এর মতো আমরা কিন্তু আরো একটা টিম দেখতে পারি যে লেস্টার। সো এখানে আমরা একটা কোশ্চেন নিতে পারি যে রাইদ আহমেদ ভাই কোশ্চেন করেছিলেন যে with Leicester eclipsing half of the traditional big six this season, do you think they are here to stay? আমরা দেখছিলাম যে 15-16 সিজনে লেস্টার চ্যাম্পিয়ন হয়েছিল, রানিরে লেস্টার। তারপর কিন্তু তারা মোটামুটি শ্যাডোড হয়ে গেছিল বাই দি আদার টিমস। হুট করে আবার এই সিজনে আবার তারা আস্তে আস্তে রাইজ করতেছে। সো তোদের কি মনে হয় যে বিগ সিক্স এর পাশাপাশি কি লেস্টারও এখন থেকে টাইটেল রেসে আসবে? আচ্ছা, আমি যদি আচ্ছা শিয়াব বলুন। আচ্ছা, আমার কাছে মনে হয় যে এই সিজনে একটু বেশি ভালো করার কারণে অন্য টিমগুলো একটু উইক। আসলে কয়েকটা টিম রিবিল্ডিং এর মধ্যে দিয়ে যাইতেছে। তো হয়তো বা টপ 4 এ না থাকলেও সামনে টপ 6 এ থাকার চান্সেস খুব ভালো থাকে। এখানে একটা খুব ভালো আসলে সেটা হচ্ছে মানে কোশ্চেন না, বলা উচিত হচ্ছে একটা ফ্যাক্ট, যেটা হচ্ছে রানিয়ারির যে লেস্টারটা একদম চ্যাম্পিয়ন হইলো প্রিমিয়ার লিগ, ওই টিমের যে কিছু কি প্লেয়ার গুলা ছিল তারা ম্যাক্সিমামই নেক্সট সিজন বা তার পরের সিজনে সেল হয়ে গেছে। তো এই সিজনেও যে লেস্টার একটা ভালো পারফরমেন্স করলো, এর পিছনে ওদের মিডফিল্ড ম্যাডিসন, টিএলএমান্স, এদের অবভিয়াসলি অনেক কন্ট্রিবিউশন ছিল। এনডিডি, সোয়নচু, এরা অনেক ভালো খেলছে। এখন এই প্লেয়ার গুলাকে যদি লেস্টার ধরে না রাখে তাহলে তো আসলে এরা নেক্সট বিগ সিক্স হতে পারবে না। সো প্লেয়ার ধরে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইটস নট অল অ্যাবাউট বিজনেস। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আই থিঙ্ক, কারণ
নেক্সট সিজনে ম্যাডিসনকে সব টিম চাবে, সয়নচুকে সব টিম চাবে। এখন এই অ্যাট্রাকশন, বড় টিমের অ্যাট্রাকশন থেকে ওদেরকে ধরে রাখতে পারবে কিনা লেস্টার, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। ইফ দে ক্যান দেন দে শুড কম্পিট ইন দ্য নেক্সট সিজন, বাট তা না হলে আই ডোন্ট সি হাউ। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। লেস্টারের যে পাস্ট ওনার ছিল উনি কিন্তু হেলিকপ্টার ক্র্যাশে মারা গেছেন। তো এইখানে যে আমাদের ওনারশিপ চেঞ্জের যে একটা ব্যাপার আসতেছে, এই ওনারশিপ চেঞ্জটা আসলে কোন দিকে যাবে, লেস্টারকে পজিটিভ দিকে নিয়ে যাবে নাকি নেগেটিভ দিকে নিয়ে যাবে, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর যে লেস্টার আসলে টাইটেল রেসে থাকতে পারবে কিনা। প্লাস এখানে হচ্ছে আরেকটা ইস্যুজ আছে, সেটা হচ্ছে রজার্সের একটা ইভলিউশন হয়েছে। রজার্স যখন হচ্ছে লিভারপুলে ছিল, রজার্স খুব বেশি ফরমেশন ইনস্টেবল ছিল। লাইক সে 2-3 ম্যাচ পর পরই তার ফরমেশন পাল্টাইতো, অনেকগুলো ফরমেশন ইউজ করছে। আমরা যদি লেস্টারের এই লাস্ট সিজনটা দেখি, লেস্টার এই সিজনে ফরমেশনে খুব স্টেবল ছিল, দুইটার ফরমেশন ছাড়া তারা অন্য কোনো ফরমেশন ইউজই করে নাই। এটা আই গেস ওদের সাকসেসের একটা বড় একটা ব্যাপার। তো ব্রেন্ডন রজার্স এর ট্যাকটিক্যালি ইভলিউশনটা ইম্পর্টেন্ট, বেশ কন্ট্রিবিউট করছে ওদের জন্য। So I guess we all will know next season. Time will tell. So moving on, Hasibur Rashid Ifti asked a question: with Liverpool being alone at the top, are there any chances of EPL being a monopoly like the other leagues out there in the future? What do you think? আচ্ছা, আমি এখানে শুরু করতে চাই। আই গেস মনোপলি হওয়ার কোনো আসলে চান্স নাই। এই সিজনে যেভাবে লিভারপুল ডমিনেট করছে, মেবি 25 পয়েন্টস ahead of the second position team, এরকম হওয়ার একটাই কারণ, জাস্ট বিকজ অফ আদার টিমস ওয়ার উইক। আমরা দেখতে পাই যে ম্যানচেস্টার সিটি যখন আমাদের এই সিজন শুরু হয়েছে, তারা লাপোর্তে ছিল, স্টোনস ছিল, অন্যান্য ভালো ডিফেন্স ছিল, তারা ম্যাক্সিমাম কিন্তু ইনজুর ছিল। সো মোস্ট অফ দ্য টাইম ফার্নান্দিনহো, তারপর হচ্ছে আমাদের রড্রি, এদেরকে সেন্টার ব্যাক খেলাতে হয়েছে। সো আউট অফ পজিশন প্লেয়ার খেলায় ঠিক কতটা নারিশ করা সম্ভব একটা সিজনে, এটা কিন্তু আসলে খুব একটা ইজি না। প্লাস অন্যান্য টিম যেমন আমরা বলতে পারি যে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল, চেলসি ছিল, আর্সেনাল ছিল, প্রত্যেকটা টিমই কিন্তু একটা রিবিল্ডের ভিতর দিয়ে গেছে। সো এই রিবিল্ডের ভিতরে যাওয়ার ফলে তারা কিন্তু লিভারপুলকে এইভাবে টাইটেল রেসে চ্যালেঞ্জ করতে পারে নাই। সো আই গেস যদি আমরা এই রিবিল্ডিং ফেজটা শেষ হয়, নেক্সট সিজনে আমরা দেখতে পারবো যে সিটি তারা আবার টাইটেল রেসে আসবে, ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, ইভেন স্পার্সও টাইটেল রেসে আসতে পারে। সো আই ডোন্ট থিংক সো যে স্পার্স এর ম্যানেজার চেঞ্জ হলো সিজনের মাঝখানে, পুরা সিজনেই বলতে গেলে ওদের কেইন, লরিসের হাত ভাঙলো, 4 মাস ইনজুর ছিল। তো অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল স্পার্স এর জন্য। স্পার্স তো মোস্ট প্রবাবলি 10-11 দিকে রয়ে গেছে। মানে হ্যাঁ, এই জিনিসটাই আসলে প্রত্যেকটা টিমে একটা রিবিল্ডিং ফেজের মধ্যে দিয়ে গেছে, যার ফলে লিভারপুল একদম একটা হেড স্টার্ট পেয়েছে এবং এটাকে তারা কাজে লাগায় একদম 25 পয়েন্ট আগায় গেছে। কিন্তু এটা যে প্রত্যেক সিজন হবে তা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। সো আই ডোন্ট থিঙ্ক যে মনোপলি হওয়ার কোনো চান্স আছে। অন্যান্য লিগ যেমন ওয়ান হর্স রেস হয়, ইংলিশ প্রিমিয়ার লিগ আই ডোন্ট থিঙ্ক যে ওয়ান হর্স রেস হবে। আবার নেক্সট সিজনে আমরা দেখতে পারবো ইটস ভেরি ভিভিড যে ইপিএল মনোপলি হওয়ার তেমন কোনো সুযোগই নাই, কারণ মোস্ট অফ দ্য টিমই রিবিল্ড, যেটা আনন্দ বললো। প্লাস এই ট্রান্সফার সিজনে আমরা যে রিউমার গুলো শুনতেছি, রিউমার গুলো যদি আসলেই হয় তাহলে দেখা যাবে আরো 2-3টা টিম হচ্ছে টাইটেলে ফাইট দেওয়ার জন্য রেডি থাকবে। সিটি তো অবভিয়াসলি আগে থেকেই আছে, প্লাস ইউনাইটেড, চেলসি, এরা হচ্ছে ওদের ইয়াংস্টার গুলা খুব ভালো পারফর্ম করছে, প্লাস অনেকগুলা ভালো সাইনিংও করতে পারে, রিউমার আছে। তো আমার মনে হয় না মনোপলি হওয়ার কোনো সুযোগ আছে। আচ্ছা শিহাব, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং? না, আসলে ওরা দুজনেই সব বলে ফেলছে আসলে, যে অ্যাকচুয়ালি এই সিজনটা বাকি টিমগুলোর জন্য একটা টাফ টাইম ছিল, আর লিভারপুলের টিমটাও খুব ভালো খেলছে আসলে, অনেকগুলো ম্যাচ লাস্টে গোল দিয়ে ম্যাচ জিতছে বা ড্র করছে। সো আসলে লিভারপুল অনেক অমানুষিক ভালো খেলছে। প্রত্যেক সিজন আসলে এটা হওয়ার চান্স খুব কম, আর অ্যাকচুয়ালি কম্পিটিশন হবে ইপিএল। আচ্ছা, আই ওয়ান্ট টু অ্যাড সামথিং টু দিস। আমরা যেসব লিগ গুলাতে দেখি নরমালি যে ওয়ান হর্স রেস বা টু হর্স রেস, লা লিগা বা বুন্দেসলিগাতে, ওখানকার এটা হওয়ার পিছে একটা কারণ থাকে ফিনান্সিয়াল। টিভি রাইটস এর যে মানি থাকে, ওইটা লা লিগাতে দেখা যায় যে বার্সা, রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ টিভি রাইটস এর মানির অনেক বড় একটা পার্সেন্টেজ খালি 2টা টিমের কাছে চলে যায়, বাকি খুব স্মল একটা অ্যামাউন্ট যায় বাকি 18টা টিমের কাছে।
কিন্তু ইপিএল এর রাইটস এর ক্ষেত্রে কিন্তু আমরা এটা একদমই ডিফারেন্ট। ইপিএল এর রাইটস এতটা মনোপলি কোনো টিমের নাই। এখানে মোটামুটি সমানভাবে ডিস্ট্রিবিউট হয় টিভি রাইটস এর মানিটা। কিন্তু হ্যাঁ, প্রথম বিগ টিমস গুলো অল্প একটু বেশি পায়, বাট তাও সেটা মনোপলি ক্রিয়েট করার জন্য এনাফ না। সো আই গেস ইপিএল যতদিন পর্যন্ত এই স্ট্রাকচারটা থাকবে ততদিন আমার মনে হয় না কোনো মনোপলি ক্রিয়েট হবে। আচ্ছা, যেহেতু লিভারপুল টপিকে আছি, তো আমরা আরেকটা কোয়েশ্চেন নিতে পারি। তানভীর মোহাম্মদ ইসলাম ভাই বলেছেন, আস্ক করেছেন, ক্যান লিভারপুল রিটেন ইটস ফ্রন্ট থ্রি? সো তোদের কি মনে হয়, মানে, সালাহ, ফিরমিনোকে আমরা নেক্সট সিজনে দেখতে পারবো? আচ্ছা, আমি যদি বলি আসলে যে আমার কাছে মনে হয় যে দেখতে পাবো আসলে, কারণ লিভারপুল এই টিমটা অনেক স্ট্রং, আর ওইরকম রুমারও দেখা যাইতেছে না যে কে কোনো মুভ হবে। শুধু মানের ক্ষেত্রে দেখা যাইতেছে যে রিয়াল মাদ্রিদে যেতে পারে, তাও আমার মনে হয় যে এই ডিলটা হওয়ার চান্স খুব কম, আর ওরা সবাই থাকবে। আচ্ছা, I have a strange feeling about this. I think Mo Salah can go. If anybody goes, Salah goes. I just have a feeling that Salah has written Galactico all over him, and Real Madrid might come for him at some stage. Maybe not this season, maybe next summer. But I think the global marketing he can do for I Real have some Madrid doubt means about a Real lot. Madrid because they have too many right wingers. At least 4 or 5 maybe. They'll. But I don't think that ever stopped them from signing stars. But hey, that's true that Mo Salah has that class. There are right winger গুলো অত ক্লাসি না, সবাই too young. Just think about how many Mo Salah written jerseys Real Madrid can sell if he signs for Real Madrid. I think that global marketing thing might have an impact. I have a question to ask. Do you guys see Ramos and Salah play together in future? না, আমি দেখতেছি না এটা আসলে, টু বি অনেস্ট। Actually, it's kind of satire, but that might be fun. Yeah, that might be really fun. But at the same time, আমরা যদি একটু আসলে চিন্তা করে দেখি, রিয়াল মাদ্রিদের যেটা আসলে শুনছি, যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ রোনালদিনোকে সাইন করার সময় রোনালদিনো দেখতে ভালো না দেখে ডেভিড বেকহামকে সাইন করছিল। এরকম যদি একটা ইস্যু হয় তাহলে কিন্তু আসলে মো সালাহকে সাইন করার তেমন একটা চান্স নাই, কারণ চেলসি ম্যাচে খুব সম্ভবত মো সালাহকে রেশিয়ালি অ্যাবিউজ করা হয়েছিল। সো আমার মনে হয় না মাদ্রিদ ফ্যান এত ইজিলি মো সালাহকে অ্যাকসেপ্ট করবে অ্যাজ ইজ মুসলিম। সো দ্যাটস আ ভ্যালিড পয়েন্ট। আমি আসলে দেখতেছি না যে মো সালাহ রিয়াল মাদ্রিদে মুভ করতেছে। মেবি I think if Werner signs for Liverpool, then I think it creates a way for Salah to leave. Maybe. আচ্ছা, এই ক্ষেত্রে আমার মনে হয় যে হইতেছে এমবাপ্পে যদি কোনোভাবে আসে রিয়াল মাদ্রিদে আসে, তাহলে আসলে সালার যাওয়ার কোনো চান্স থাকে না। হ্যাঁ, দ্যাটস ট্রু। আচ্ছা, আরো একটা ফ্যাক্ট আছে যদি আমরা একটু ব্যাকে যাই, সেটা হচ্ছে লুইস সুয়ারেজ বা কৌটিনোর ডিলটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে তখন আসলে লিভারপুল একটু আন্ডারডগ টাইপ ছিল, এত ভালো সাকসেস পাচ্ছিল না। বাট এখন কিন্তু লিভারপুল অনেক ভালো সাকসেস পাচ্ছে, অনেক প্লেয়ার যে ওয়েনারের মতো টপ ক্লাস প্লেয়ার লিভারপুলে খেলতে চায়। সো আমার মনে হয় না এই মুহূর্তে লিভারপুল তাদের বেস্ট প্লেয়ার গুলাকে ছেড়ে দিবে অন্য ক্লাবে। আচ্ছা রাফিদ, হ্যাঁ, তুই বললি যে ওয়ার্নার ইজ লিঙ্কড উইথ লিভারপুল। যদি ওয়ার্নার আসে তাহলে ফিরমিনোর ফিউচার কি হবে লিভারপুলে? It's obviously up to Klopp, but I think he will stick with 4-3-3 with Firmino up front and Mane and Salah in the wide. But Werner আপাতত most probably একটু কয়েকদিন বেঞ্চেই থাকবে, হ্যাবিচুয়েটেড হতে হবে নতুন লিগে। EPL and Bundesliga obviously not the same. Maybe EPL is more physical than Bundesliga. So I think it will take time, but নেক্সট ইয়ারে যে আফ্রিকান নেশনস আছে তখন মানে সালাহ অ্যাবসেন্ট থাকবে লট অফ টাইম, তখন হচ্ছে ওয়ার্নার, মিনামিনো এই সাইনিং গুলাকে স্টেপ আপ করতে হবে। আদারওয়াইজ আমরা আসলে টাইটেল রেসে অনেক পিছিয়ে যাব। তখন 2 মাসের মতো আই গেস সালাহ মানে আমরা ওদের পাবো না। আচ্ছা, ট্রু এনাফ আসলে কুশল। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হইতেছে নাহিয়ান আল ওয়াসির। সে জিজ্ঞেস করছে যে লিভারপুল এন্ড ম্যান সিটির সাকসেস this recent years dependent on
দে আর হোয়াট, ডিফেন্স অর অফেন্স? ওদের কি মনে হয় আসলে? I think it's balanced. লিভার মানে যদি লিভারপুলের কথাই বলি, সেটা হচ্ছে লিভারপুলের অফেন্স ডিফেন্স দুটোই খুবই ভালো ব্যালেন্সড ছিল। আমাদের একটা স্ট্রং সেন্টার ব্যাকের অভাব ছিল, সেটা ভ্যান ডাইক আসার পরে ফিল আপ হয়েছে। রবার্টসন, ট্রেন্ট এরাও স্টেপ আপ করছে। সালা, মানে, ফিরমিনো চারটা লেজেন্ডারি ছিল একদম আমাদের জন্য বলতে গেলে। তো বলতে আমার কাছে মনে হয় লিভারপুলের খুব বেশি ব্যালেন্স সব দিক থেকেই। আই গেস লিভারপুলের ক্ষেত্রে আমি কিছু অ্যাড করতে পারি। হেন্ডারসন, ফ্যাবিনহো এরা যেভাবে মিডফিল্ডটাকে বজায় রাখছিল, হেন্ডারসন যেভাবে স্টেপ আপ করছে, এইটা কিন্তু লিভারপুলকে অনেকটা এফেক্ট করছে যে আগের সিজনে ইউসিএল জিতে এবং এই সিজনে এভাবে ডেভেলপ করতে। সো শুধুমাত্র অ্যাটাক এবং ডিফেন্স না দেখে আমরা কিন্তু যদি মিডফিল্ডার খেয়াল করি, মিডফিল্ডটা কিন্তু পুরো ডিফেন্স এবং অ্যাটাককে লিঙ্ক করতে সাহায্য করছে। এবং ফ্যাবিনহো এবং হেন্ডারসন, আই গেস they deserve a shout out. হ্যাঁ, আমার খুব ভালো একটা লজিক্যাল পয়েন্ট বলছে, সেটা এই ফ্যাবিনো, হেন্ডারসন বা আমরা যদি কেইটা বা মিলনারের কথাও ধরি, এরা কিন্তু খুব একটা ফ্ল্যাশি মিডফিল্ডার ছিল না। মানে আমরা যদি কেভিন ডি ব্রুইনের কথা ধরি, চোখ ধাঁধানো থ্রু বল বা দুর্দান্ত ক্রস, এগুলো কিন্তু তারা করে নাই, বাট তারা আসলে তাদের কাজটা চুপচাপ করে গেছে, ডিফেন্সে হেল্প করছে। যে মোমেন্টটা হচ্ছে রবার্টসন আর ট্রেন্ট ওভারল্যাপ করছে, ওরা ড্রপ ডিপ করে ওদের জায়গাটা কভার করছে। সো আই গেস অবভিয়াসলি দে ডিজার্ভ রেসপেক্ট। ইন মাই অপিনিয়ন আই থিঙ্ক দুইটা টিমের জন্যই ডিফেন্সটা আমি মনে করি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে তাদের টাইটেল, আগের সিজন আর পরের সিজনের টাইটেল উইনের ক্ষেত্রে। লিভারপুলটা হয়ে যাবে আই হোপফুলি, বিকজ ভ্যান ডাইক আসার আগে লিভারপুল কিন্তু অনেক ভালো অ্যাটাকিং সাইড ছিল, কিন্তু তাও তারা টাইটেলের জন্য কম্পিট করতে পারতেছিল না, অনলি বিকজ দেয়ার ডিফেন্স ওয়াজ নট দ্যাট স্ট্রং। এবং ভ্যান ডাইক আসার পরেই overnight they become a title contender. So I think that's a big contributing factor to Liverpool's success. Add Alisson Becker too. And even Alisson Becker. So they were a good team, but a good defense made them a title contender. So that's it. And talking about this season, Manchester City কিন্তু গত সিজনের মতো এই সিজনেও ভালো খেলতে পারতো। They had the same attack, but because Company left and Laporte got injured, they were nowhere this season. Only because তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা সেন্টার ব্যাক weren't available this season. এবং আই থিঙ্ক এই জন্যই সিটি এত তাড়াতাড়ি টাইটেল রেস থেকে ছিটকে গেছে। এছাড়া আমি আর কোনো কারণ দেখতেছি না, বিকজ দে হ্যাভ দ্য স্কোয়াড, দে হ্যাভ এভরিথিং। জাস্ট ডিফেন্সটা সুট আপ করতে পারে না বলেই তারা কিন্তু পারতেছে না এই সিজনে। আমরা যদি শুধু লিভারপুল বা ম্যান সিটি না দেখি, আমরা যদি অন্য ক্লাবও দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি মডার্ন ফুটবলে ডিফেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। ম্যান ইউনাইটেডের কথাও যদি বলি, সেটা হচ্ছে ম্যান ইউনাইটেডের অ্যাটাক ওয়াজ প্রিটি ডিসেন্ট, তারা গোল করতেছিল, বাট এট দ্য সেম টাইম তারা গোল কনসিডার করতেছিল। বাট যে লেটার হাফে যে লিন্ডেলফ, ম্যাগি এরা যে স্টেপ আপ করলো, তখনই কিন্তু ইউনাইটেডের খেলাটা অনেক বেশি ভালো হইলো। সো ডিফেন্স সেম চেলসির জন্য আসলে চেলসিও কিন্তু স্কোর করতেছিল প্রত্যেক ম্যাচে, কিন্তু তারপরে কনসিড করতেছিল গোল। চেলসির আসলে একটা স্ট্রং সেন্টার ব্যাকের অভাব আসলে খুব ভালো মতো বোঝা যাচ্ছে। দেখি ট্রান্সফার সিজনে যদি চেলসি একটা স্ট্রং সেন্টার ব্যাক কিনে, তাহলে আই গেস তারাও ব্যাক করবে। আই গেস ল্যাম্পার্ড হ্যাজ সাম প্ল্যান। আচ্ছা, যেহেতু আমরা চেলসিতে চলে আসছি, তাহলে কি আমরা মুস্তাকিম আহমেদ চৌহান এখানে আমাদের বলছে যে হ্যাভ এ ডিসকাশন অন হোয়াট চেলসিস ট্রান্সফার পলিসি শুড বি নেক্সট সিজন। সো এখানে গিয়ে আমরা কিছু আলোকপাত করতে পারি কিনা? এখানে আমাদের নিশ্চয়ই শিহাব আমাদের তার অপিনিয়ন দিবে। হ্যাঁ, শিহাব, ফেলো ব্লুজ। হ্যাঁ, অবশ্যই। আসলে আমি একটা লম্বা লিস্ট করে রাখছি আসলে চেলসি কাদের কাদের কিনবে। সো যদি শুরু করি, প্রথমে একটা লেফট ব্যাক লাগবে। আসলে আলোনসো, এমারসন কেউই কাজ করতেছে না তেমন, সো একটা লেফট ব্যাক লাগবে। তো চিলোয়েল, তারপর টালিয়াফিকো, ওদের দুইজনের একজন, তারপর একটা সেন্টার ব্যাক লাগবে। আসলে ডু ইউ থিংক চেলসি ক্যান গেট ইদার অফ देम? আচ্ছা, যদি অনেকগুলা প্লেয়ার অফলোড করতে পারে তাহলে আসলে পসিবল।
যেহেতু অনেকগুলা প্লেয়ার যেমন because City পেড্রো, also উইলিয়াম, wants ছিল। যদিও মনে হয় ওদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। হ্যাঁ, সো এরকম আর কি। এখন আবার প্যান্ডেমিক যেহেতু গেল, করোনা যেহেতু চাইতেছে, তো আসলে কেমন স্পেন্ড করতে পারবে তা শিওর না, কিন্তু একটা লেফট ব্যাক আর একটা সেন্টার ব্যাক লিস্ট দরকার আমার মনে হয়। আচ্ছা, এখানে একটা যদি পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে চেলসির আসলে কিন্তু সেন্টার ব্যাক অনেকেই আছে, যে রুডিগার, জুমা, মানে হোয়াট ইজ দ্য রিজন তারা কেন পারফর্ম করতে পারতেছে না বলে মনে হয়? আচ্ছা, যদি এই ক্ষেত্রে বলি তাহলে রুডিগার কিন্তু অনেক পরে আসছে। আসলে প্রথম দিকে রুডিগার একটু ইনজুর ছিল মেবি, তো এক্সপিরিয়েন্সের একটা অভাব ছিল আমার মনে হয় সেন্টার ব্যাকদের মধ্যে, তো ওই জন্য একটু সমস্যা হয়েছে। তারপর লেফট ব্যাক আলোনসো পারফর্ম করতে পারতেছিল না। আলোনসো মেনলি উইং ব্যাক, 5 ম্যান ডিফেন্সে মনে হয় ভালো খেলে আসলে, তো ওইটা ওর জন্য পারফেক্ট হয়। তো ওইরকম বেশ কিছু রিজনের কারণে আসলে আমার মনে হয় যে পারফর্ম করতে পারেনি ওরা। হ্যাঁ, যে কনসার্ট সিজনটা দেখলেই বোঝা যায় যে ওই সিজনটাতে মার্কাস আলোনসো এক্সেপশনাল পারফরমেন্স করেছিল। আচ্ছা, আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ শিহাব। চেলসির এই সিজনে কোন কোন টাইপের প্লেয়ারদের কেনা উচিত? এক্সপিরিয়েন্সড রেডিমেড প্লেয়ার্স অর লাইক ইয়াং ট্যালেন্টস? হুইচ ওয়ান উড ইউ ওয়ান্ট? আচ্ছা, আমি আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ার নিব, কারণ টিমে অনেক ইয়াংস্টার আছে, যেমন হাডসন অডয় আছে, তারপর আব্রাহাম আছে, সো গিলমার আসতেছে, সো মাউন্ট আছে, সো অনেক প্লেয়ার, পুলিসিচ আছে, সো অনেক প্লেয়ার। সো আসলে কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার নিব। আর লেফট ব্যাকে যদি বলি, সো চিলওয়েল নিব। চিলওয়েল যদি অনেক ইয়াং, তা ওর এক্সপিরিয়েন্স আছে ভালোই, তো চিলওয়েল দিব। তো যদি জাস্ট এই ক্রাইটেরিয়া থাকে যে এক্সপিরিয়েন্সড নাকি শুধু ইয়াং প্লেয়ার, তাহলে আমি আসলে এক্সপিরিয়েন্সের দিকে যাব। আর তার বাইরে যদি সানচো অথবা চিলওয়েল কাউকে পাওয়া যায় তাহলে তো আরো ভালো এরকম। আচ্ছা শিহাব, রাইট ব্যাকে তোরা কাদের খেলাতে চাচ্ছিস, জেমসকে নাকি অ্যাসপিকে? আচ্ছা, এটা অনেক টাফ আসলে। জেমস তো ফিউচার স্টার, এরকম ল্যাম্পার্ড প্রত্যেকেই সে বলতেছে আসলে। তো আমি হয়তোবা ইনস্ট্যান্টলি জেমসকে রাইট ব্যাক আর এসপি কে হইতেছে সেন্টার ব্যাক খেলাইতাম, যদি কারেন্টলি হইতেছে খেলা হয়। কারণ ডিফেন্সের সেন্টার ব্যাক দিয়ে আমি আসলে পুরোপুরি সন্তুষ্ট না, তো এটা করতাম। আর জেমসকে আরেকটু টাইম দিতাম হয়তো, এখনো ইয়াং আছে অনেক, তো এসপি কে খেলাইতাম আর জেমসকে মাঝে মাঝে আর কি চান্স দিতাম, তো এইভাবে করে আগাইতাম। I think Chelsea need as because he's a leader, and he's really good. মানে ওর অ্যাটাকিং অ্যাবিলিটিস গুলো চেলসিকে অনেক বেশি হেল্প করে। এই ক্রস গুলো অনেক পিন পয়েন্ট হয়। আই গেস একদম ট্রু। আসলে আমি এসপি কে আসলে টিম থেকে বাদ দিব না। রিস জেমসকে হাই গেছে একটু ইজি ম্যাচ, কারাবাও কাপ বা এফএ কাপের ম্যাচ গুলো স্টার্ট করে আস্তে আস্তে একটু মানে হ্যাবিচুয়েটেড করায় নিতে পারলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ আসলেই। আর গিলমার যেভাবে step up করছে, গিলমার এত young হিসেবেও যেভাবে স্টেপ আপ করছে, এটা কিন্তু আসলে সবারই নজর কাড়ে স্টার্টিং 11-এ। হ্যাঁ, গিলমোর তো হয়তো বা আমাদের এই লিভারপুলের সাথে একটা ম্যাচে অসাধারণ পারফরমেন্স করছিল, পরপর 2টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আর জর্জিনিও মনে হয় টিম থেকে চলেও যেতে পারে, তো তখন আসলে গিলমারের জন্য চান্স অনেক বেশি আসে। যদি আমি এখনো চাইবো যে লিমিটেড পরিমাণে চান্স দেওয়া হোক, অনেক বেশি ইয়াং, সো কিছুদিন অ্যাডাপ্ট করে তারপর আস্তে আস্তে অ্যাডাপ্ট করে টিমে নেক আর কি। প্লাস জিএক তো আসতেছেই আমাদের উইং এ খেলার জন্য, মানে চেলসির উইং এ খেলার জন্য, সো চেলসির জন্য এটা অনেক ভালো বুস্ট হবে। হ্যাঁ, ট্রু এনাফ আসলে। আচ্ছা, তাহলে আজকে মনে হয় মোটামুটি আজকে যে কোশ্চেন গুলা কভার করার ছিল কভার করা হয়ে গেছে আশা করি। আচ্ছা, একটা ফান সেগমেন্ট আমরা শেষ করতে পারি। হ্যাঁ, এক ভাই আমাদের বলেছিলেন, উনি বলছিলেন যে প্রত্যেক টিম থেকে একজন প্লেয়ারকে আমাদের আউট করতে হবে এবং একজন প্লেয়ারকে ইন করতে হবে। সো কাদের এরকম 2টা প্লেয়ার পিক করতে হবে। সো আই গেস 20টা টিম থেকে এভাবে প্লেয়ার পিক করা অনেক টাফ হয়ে যাচ্ছে। সো হাউ অ্যাবাউট আমরা টপ 6 সিলেক্ট করি, টপ 6 থেকে প্রত্যেক টিম থেকে আমরা 2টা প্লেয়ার করে পিক করি, একজনকে আমরা আউট করবো এবং একজনকে আমরা ইন করতে চাই। ট্রেডিশনাল টপ 6।
ট্র্যাডিশনাল টপ 6 সিটি, Not point ইউনাইটেড, table top 6. লিভারপুল, চেলসি, আর্সেনাল লিভারপুল, এন্ড স্পার্স। চেলসি। আচ্ছা তাহলে লিভারপুল দিয়ে শুরু করি। হ্যাঁ, go on. রাফিদ দিয়ে আমার শুরু মনে করেন হয় নাকি? লিভারপুলে হচ্ছে, হ্যাঁ, যদি আমার অপিনিয়ন নিতে হয় তাহলে আমি হয়তো বা অ্যাড্রিয়ানকে রিমুভ করে ওনানাকে নেওয়ার ট্রাই করবো। রাফিদ, তুই 6টা টিমের অপিনিয়নে বলে ফেল। আচ্ছা, 6টা টিমের অপিনিয়ন, তাহলে আমি বলবো হয়তো বা লিভারপুলে অ্যাড্রিয়ান, ওনানা, এই সোয়াপটা করবো। ইউনাইটেডে এটা আসলে পজিশন ওয়াইজ যাচ্ছে না, বাট স্টিল আমি যেটা করতাম সেটা হচ্ছে মার্শিয়াল আর স্যানচো সোয়াপ করতাম। আর সিটিতে সিটি আসলে আইডিয়া করা যাচ্ছে না ঠিক, বাট সানে যেহেতু চলেই যাচ্ছে তাহলে সানের জায়গায় ভালো লেফট উইঙ্গার নেওয়া যায়। তোদের কি অপিনিয়ন থাকতে পারে এই ব্যাপারে? ন্যাবরি might be a good option, but আমার মনে হয় না ওকে ছাড়বে বায়ার্ন। হ্যাঁ, ন্যাবডি ভালো অপশন হতে পারতো, বাট ছাড়ার কথা না বায়ার্ন। হ্যাঁ, বায়ার্ন হয়তো বা এখন আর কোনো প্লেয়ার ছাড়বে বলে মনে হচ্ছে না। কুটিনোকে তো অলরেডি ছেড়েই দিচ্ছে, লেফটে আর কোনো প্লেয়ার ছাড়বে না। In my opinion, Man City should sell Mendy and sign Chilwell. Like that is a must. হ্যাঁ, আচ্ছা মেনলি রাফিদ তুই শেষ করতে হলে বাকি তিনটা টিমের গুলো তাড়াতাড়ি শেষ করে ফেল, তারপর আমরা বলছি। আর্সেনালে আমি চেলসি, হয়তো আর্সেনাল। আচ্ছা, আর্সেনালে আমি হয়তো বা গুন্ডোজিকে বাদ দিতাম, দিয়ে ওখানে হচ্ছে জর্জিনোকে নিতাম। That's interesting. আচ্ছা, চেলসি আর স্পার্স বল। স্পার্স এটা আসলে একটু মানে আমি নিজে চাই যে সন হচ্ছে লিভারপুলে খেলুক, কারণ সন আমার খুব প্রিয় একটা প্লেয়ার, এই জন্য আমি হয়তো সনকেই বাদ দিতাম। আর যদি আমি রেশনালি চিন্তা করি তাহলে হয়তো বা ওদের রাইট উইং এ লুকাস বাজে খেলে, বাদ দিয়ে রাইট উইং এ সানচোকে নেওয়ার ট্রাই করতাম। সানচো যদি ইউনাইটেডও বলে ফেলছি, তাহলে এদের আসলে রাইট উইং এ প্লেয়ারের সমস্যা আছে। বারগুইনকে নিয়েছিল কিন্তু বারগুইন আসলে স্টেপ আপ করতে পারেনি ফার্স্ট সিজন, আই গেস করবে ভবিষ্যতে। And আর Chelsea? চেলসি উইলিয়ান আউট, জাহা ইন। That's nice. আচ্ছা, শিহাব, go on. আচ্ছা লিভারপুলে যদি আমি বাদ দেই, লভরেনকে হয়তো বা বাদ দিতাম, আর ওয়ার্নার তো আসতেছে, ওয়ার্নারকে নিতাম। সিটিতে যদি যাই, সিটিতে ওটামেন্ডির দরকার নেই টিমে, ওটামেন্ডি বাইরে, আর স্ক্রিনিয়ার কেনার চেষ্টা করতাম। আসলে ওদের ডিফেন্ডার লাগবে একজন, সো স্ক্রিনিয়ার আসলে ভালো হইতো। তারপর চেলসিতে অনেক প্লেয়ার লাগবে, যদি একজন বলা হয় তাহলে চিলওয়েল নিব, আর বের করতে বললে পেড্রো বা উইলিয়াম। তারপর আর্সেনালের জন্য মুস্তাফিকে বাদ দিতাম, আর টিমে একটা ভালো ডিফেন্ডার নিতাম। আর উমতিতিকে যেহেতু বার্সার বিক্রি করতে হবে, উমতিতি নিক আসলে। তারপর স্পার্স এর ক্ষেত্রে এন্ডোমবেলে খুব বাজে ভাই, অনেক ইনজুর্ড হয়, সো ওকে অফলোড করতাম। আর একটা ভালো মিড, আমি আজকে দেখলাম তেমন কোনো প্লেয়ারের সাথে লিঙ্কও নাই আসলে। তারপর যদি হয়তো পিয়ানিচ টাইপ কাউকে হয়তো নিতাম টিমে। আর আর কোন টিম বাকি রইলো? ইউনাইটেড, হ্যাঁ ইউনাইটেডে সানচো নিতাম, আর বের করতাম মার্শিয়াল বের করতাম। আচ্ছা, তাহলে শিহাবের 6টা টিম শেষ তো। আরাফ, তুই তোর 6টা টিম বলে আজকের মতো আমরা পডকাস্ট এখানে শেষ করে ফেলি। So for Liverpool, I would sell off Salah and I'd take Werner. Manchester United এর জন্য I'd sell Pogba, I think, and sign Sancho. For Manchester City, আমি একটু আগেই বললাম মেন্ডিকে সেল করে দিতাম and চিলওয়েলকে নিতাম. For Arsenal, মুস্তাফিকে সেল করে দিতাম and ইন্টার থেকে স্ক্রিনিয়ারকে নিতাম. চেলসির জন্য উইলিয়ান, পেদ্রো দুজনকে সেল করে দিতাম অ্যাকচুয়ালি, and again বেন চিলওয়েলকে নিতাম, ট্রাই করতাম অ্যাটলিস্ট নেওয়ার। আর স্পার্স থেকে অফকোর্স অরিয়ারকে সেল করতাম, দ্যাট গাই ইজ রিডিকুলাস, and সাইন করতাম অ্যাকচুয়ালি কাভানিকে, would be a backup for Kane. So that's it. সো আই গেস আমরা মোটামুটি সব সেক্টরে
হালকা করে হাত দিতে পারছি আজকের পডকাস্টে। তোদের কি মনে হয়, আমাদের এই পডকাস্ট মোটামুটি তো কমফোর্টিং ছিল আই গেস? It হ্যাঁ, was আমার for, মনে it হয় was the first time, so হ্যাঁ, কিছুটা uncomfortable আমাদের ছিল, একটা ভুল but হইতে পারে, আমরা ভুল ইনফরমেশন দিতে পারি, হ্যাঁ বা আমরা মানে কথায় জড়তাও থাকতে পারে, বাট আই গেস আমরা আস্তে আস্তে ধরো হয়তো ওভারকাম করতে পারবো জিনিসটা। হ্যাঁ, আর সামনে আসলে আরো ভালো পারফরমেন্স দিতে পারবো, বা ভালোভাবে আলোচনা চলবে ইনশাল্লাহ। one thing I can assure everyone that next episode, future episodes will be far better. Yeah, Yeah. মানে So stay tuned. আমাদের আসলে কিছু চিন্তাও ছিল যারা ফিউচারে যদি লাইভ করতে পারতাম বা যদি আরো ভালো কোনো গেস্ট আনতে পারতাম, আই গেস ইনশাল্লাহ আমরা করতে পারবো। ইনশাআল্লাহ। So I guess we can call it a day now, and Okay then. Thank you for coming on podcast today, and we had a good time. Okay. Till Yeah, next you're time. welcome. Till next time. Thank you.